এই মেয়েটা তো গেল, বাঘটা আজ একে ছাড়বে না। আরে, এ তো মন্ত্রী আনোয়ার চৌধুরীর মেয়ে। আব্বু, কিছু করো, আমাকে বাঁচাও। আরে কেউ তো আমার মেয়েটাকে বাঁচাও, আমি 1 কোটি টাকা দেব, শুধু ওকে বাঁচিয়ে আনো। টেনশন নেবেন না স্যার, আমরা বাঁচিয়ে আনবো। আরে পালাও পালাও, বাঘ মেরে ফেলবে। মন্ত্রীর মেয়ে তো কি হয়েছে, আমরা নিজের জীবনটা দিয়ে দেব নাকি? আরে গরিব ছেলেটাকে মরতে দাও, আগে মন্ত্রীর মেয়েকে বাঁচাও। বন্ধুরা, ধনী মন্ত্রী আর তার অহংকারী মেয়ে, যারা আমাদের মতো গরিবদের পোকামাকড়ের বেশি কিছু মনে করে না, তাদের গল্পটা শুনুন। যখন তারা একটা বাচ্চাকে ভিখারি বলে অপমান করল, তখন তার গরিব ভাই এমন কিছু করল যে বাবা মেয়ের তাদের যোগ্যতা কি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিআইপি গেট খুলল এবং 5টি চকচকে কালো গাড়ি ভেতরে প্রবেশ করল। আজ সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল, কারণ দেশের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আনোয়ার চৌধুরী তার ২০ বছরের মেয়ে শাইনাকে নিয়ে ব্যক্তিগত সফরে এসেছিলেন। শাইনার শরীরে ছিল ২ লাখ টাকার ডিজাইনার পোশাক আর হাতে লেটেস্ট আইফোন। তার চারপাশে বন্দুকধারী বডিগার্ড এবং চিড়িয়াখানার কর্মকর্তারা এমনভাবে জি স্যার জি ম্যাডাম করছিল যেন সে কোনো রাজকুমারী। মন্ত্রীর মুখে ছিল ক্ষমতার সেই অহংকার যা সাধারণ মানুষদের কেবল পোকামাকড় ভাবত। সেই ভিআইপি রাস্তার পাশেই গনগনে রোদে ১৬ বছরের সোহেল ঘামে জবজব করতে করতে ঝাড়ু দিচ্ছিল। তার পোশাক ছিল নোংরা আর হাতে ফোসকা পড়ে গিয়েছিল। তার থেকে কয়েক বা দূরে তার ১০ বছরের ছোট ভাই রনি একটা বস্তায় প্লাস্টিকের বোতল কুড়োচ্ছিল। এই ২ ভাইয়ের জীবনে দুটো জিনিসই সত্যি ছিল: পেট চিরে দেওয়া খিদে আর পরিস্থিতির চরম অসহায়ত্ব। শাইনা তার ফোনে ভ্লগ রেকর্ড করতে করতে উল্টো পায়ে হাঁটছিল। সে গর্বের সাথে বলছিল, হে গাইজ, আব্বু আজ পুরো চিড়িয়াখানাটা শুধু আমার জন্য বুক করে দিয়েছেন। নো ক্রাউড, নো চিপ পিপল। হঠাৎ না দেখেই পেছনে ঘুরতে গিয়ে শাইনার সোজা আবর্জনা কুড়োতে থাকা ১০ বছরের রনির সাথে ধাক্কা খেল। রনির হাত থেকে বস্তাটা পড়ে গেল আর দুর্গন্ধময় নোংরা শাইনার দামি জুতোর ওপর এসে পড়ল। শাইনার রাগে আগুন হয়ে গেল। সে বাচ্চাটির ওপর চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল, অন্ধ নাকি? নোংরা ভিখারির বাচ্চা, দূর হও আমার সামনে থেকে। চিৎকার শুনে সব কর্মকর্তারা জড়ো হয়ে গেল। শাইনা রাগে রনিকে এত জোরে ধাক্কা দিল যে বাচ্চাটা ধুলোর মধ্যে ছিটকে পড়ল। তার হাঁটু ছড়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা রনিকে তোলার বদলে তার ওপর অট্টহাসিতে ফেটে পড়ল। এটা ছিল ধনীদের আসর, যেখানে একটা গরিব বাচ্চার অপমান তাদের কাছে বিনোদনের বিষয় ছিল। নিজের ভাইকে পড়ে যেতে দেখে সোহেলের রক্ত মাথায় চড়ে গেল। সে ঝাড়ু ফেলে দিয়ে দৌড়ে সেখানে এলো। সে রনিকে বুকে জড়িয়ে ধরে মাথা নিচু করে হাত জোড় করল। সরি ম্যাডাম, ছোট মানুষ তো, ভুল করে ধাক্কা লেগে গেছে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। শাইনা অবজ্ঞার দৃষ্টিতে সোহেলের দিকে তাকালো। ও, তাহলে তোরা ২ ভাই, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমার জুতোর দাম তোদের সারা জীবনের রোজগারের চেয়েও বেশি। শোন, আমি যখন ফিরব ১০ টাকার একটা ভিক্ষে দিয়ে দেব, সাবান কিনে গোসল করে নিস। তখনই মন্ত্রী এগিয়ে এলেন। এদের সাথে কথা বলিস না মা। তিনি সোহেলের চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, এই লোকগুলোর যোগ্যতা শুধু নোংরা পরিষ্কার করার। বডিগার্ড, এই ভিখারিগুলোকে ধাক্কা মেরে এখান থেকে ভাগাও। ইশারা পেটেই বডিগার্ডরা সোহেলকে খুব খারাপভাবে পেছনে ঠেলে দিল। সোহেল আর রনি ধুলোর মধ্যে পড়ে গেল। ভিড়টা আবার হাসতে লাগল। রনির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে ফুপিয়ে বলল, দাদা, আমরা কি সত্যি ভিখারি? সোহেল চুপ করে রইল। সে তার মুঠি এত জোরে আঁকড়ে ধরল যে তালু থেকে রক্ত বেরিয়ে এলো। এই অপমানটা সে হজম করে নিল, কারণ চাকরি চলে গেলে তার পরিবার শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর মন্ত্রীর কনভয় রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার কাছে পৌঁছল। এটি ছিল ১০ ফুট গভীর এক প্রাকৃতিক এলাকা, যেখানে বাদশাহ নামের এক হিংস্র বাঘ থাকত। ছবি তোলার জন্য শাইনা বারণ না শুনে পুরনো লোহার রেলিংয়ের কিনারে চড়ে বসল। সে মুখ বাঁকিয়ে বলল, রিল্যাক্স গাইজ, আমার কিচ্ছু হবে না। কিন্তু তখনই একটা জোরদার ক্র্যাক শব্দ হল। রেলিংয়ের মোর্চে ধরা বোল্টটা ভেঙে গেল। শাইনার ভারসাম্য নষ্ট হল আর সে চিৎকার করতে করতে ১০ ফুট নিচে পাথরের মধ্যে পড়ে গেল। পড়ার সাথে সাথে একটা কড়াত করে শব্দ হল। তার বাঁ পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙে গিয়েছিল। সে যন্ত্রণায় ছটপট করতে করতে চিৎকার করতে লাগল, আব্বু, আব্বু, প্লিজ আমাকে বাঁচাও। উপরে দাঁড়িয়ে থাকা মন্ত্রীর পায়ের তলায় মাটি সরে গেল। আর তখনই খাঁচার গুহা থেকে একটা আত্মা কাঁপিয়ে দেওয়া গর্জন শোনা গেল। বিশালদেহী বাদশা তার খুনি চোখ নিয়ে বেরিয়ে এসেছে। মন্ত্রী পাগলের মতো চিৎকার করতে লাগলেন, ভেতরে যাও, আমার মেয়েকে বাঁচাও, আমি ১ কোটি টাকা দেব, শুধু আমার শাইনাকে বের করে আনো। ১ কোটির নাম শুনে ৩ জন বডিগার্ড দড়ির সাহায্যে নিচে ঝাঁপ দিল।
কিন্তু বাদশাহ বিদ্যুতের গতিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বাঘের এক থাবাতেই প্রথম গার্ডটা ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে বাকি দুজনও মারাত্মকভাবে আহত হয়ে ওপরে উঠে এলো। এবার বাঘটা সোজা শাইনার দিকে এগোতে লাগল। উপরে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বুঝে গিয়েছিল যে এখন নিচে যাওয়া মানেই মৃত্যু। মন্ত্রী একজন অফিসারের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে গেলেন, কিন্তু একজন প্রাণী বিশেষজ্ঞ তাকে থামিয়ে দিলেন। স্যার, গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বা বাঘ শুধু আহত হলে ও 1 সেকেন্ডে আপনার মেয়েকে শেষ করে দেবে। যে মানুষটার এক ইশারায় দেশ নড়ে যেত, আজ সে পুরোপুরি অসহায় ছিল। সাহায্যের জন্য তিনি তার সঙ্গীদের দিকে তাকালেন, কিন্তু মৃত্যুর ভয়ে সবাই চোখ নামিয়ে নিল। সেই নীরবতার মধ্যে মন্ত্রীর ক্রন্দনরত দৃষ্টি ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকা সোহেলের ওপর পড়ল। মন্ত্রীর কাঁপা পা দুটো নিজে থেকেই সোহেলের দিকে এগোতে লাগল। তিনি সোহেলের সামনে এসে দাঁড়ালেন এবং দেশের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী আনোয়ার চৌধুরী হাঁটু গেড়ে সোজা মাটিতে সোহেলের নোংরা পায়ের উপর পড়ে গেলেন। তিনি নিজের 2 হাত দিয়ে সেই ভিখারির পা দুটো শক্ত করে ধরলেন। মন্ত্রী চোখের জলে ভেজা মুখে বললেন, আমি হাত জোড় করছি, প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে দাও। আমি 1 কোটি কেন, তুমি যা চাইবে তাই দেব। আমার সব সম্পত্তি নিয়ে নাও, শুধু আমার বাচ্চাটাকে এনে দাও। সোহেল চুপ করে দাঁড়িয়ে রইল। মন্ত্রীর অহংকার আজ এক গরিব ছেনের পায়ের ধুলোয় মিশে গিয়েছিল। তখনই রনি দৌড়ে এসে সোহেলের পা জড়িয়ে ধরল। দাদা, যাস না, ওই বাঘটা তোকে মেরে ফেলবে, তুই গেলে মা মরে যাবে। তখনই সোহেলের মাথায় ডাক্তারের কথাগুলো হাতুড়ির মতো বাজতে লাগল। সোহেল, তোমার মায়ের কিডনি আর লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে। ইউরোপ থেকে যে লাইফ সেভিং ইঞ্জেকশনটা আনার কথা, তার দাম 1 কোটি টাকা। তোমার কাছে মাত্র 7 দিন আছে। নিচ থেকে বাঘের গর্জন ভেসে এলো। সোহেলের চোখে আগুন জ্বলে উঠল। সে নিচে শাইনার মৃত্যু নয়, সেই 1 কোটির পেছনে তার অসুস্থ মায়ের জীবন দেখতে পাচ্ছিল। সোহেল তার ছোট ভাইয়ের চোখের জল মুছিয়ে দিয়ে শান্ত গলায় বলল, যদি তোর দাদা ফিরে না আসে ছোটু, তাহলে এই লোকগুলোর থেকে ওই 1 কোটি টাকা নিয়ে মায়ের চিকিৎসা করিয়ে নিস। সোহেল পাশে পড়ে থাকা একটা ভারী লোহার পাইপ উপড়ে নিল। সে ভিড় ঠেলে ভাঙা নেলিংয়ের ধারে গিয়ে দাঁড়াল। চোখ বন্ধ করে মায়ের মুখটা মনে করে সে চিৎকার করল, ইয়া আল্লাহ, আর মৃত্যুর মুখে ঝাঁপ দিল। বাঘটা ভাবল আরও একটা শিকার এসেছে এবং ঝাঁপিয়ে পড়ল। সোহেল নিজেকে বাঁ দিকে ছুঁড়ে দিল, কিন্তু বাঘের থাবা তার কাঁধ মারাত্মকভাবে আঁচড়ে দিয়ে গেল। বাঘটা দ্বিতীয়বার আক্রমণ করলে সোহেল পাইপটা দিয়ে আটকানোর চেষ্টা করল, কিন্তু ভয়ঙ্কর ধাক্কায় সে ছিটকে গিয়ে একটা গাছের গুড়িতে ধাক্কা খেল এবং মাটিতে পড়ে গেল। উপর থেকে লোকগুলো চিৎকার করতে লাগল, ও মরে গেছে। বাঘটা ধীরে ধীরে সোহেলের দিকে এগোচ্ছিল। তখনই মায়ের মুখটা মনে পড়তে সোহেল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠে বসল। সে দেখল বাঘের মনোযোগ আবার শাইনার দিকে। সোহেল তার পাইপটা পাথরের ওপর সমস্ত শক্তি দিয়ে ঘষতে শুরু করল। আগুনের ফুলকি দেখে বাঘটা এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল। এই সুযোগে সোহেল বাঘের চোখে চোখ রাখল এবং এক গভীর যন্ত্রণা দেখতে পেল। তার নজর গেল বাঘের ঘাড়ে, যেখানে ঘন লোমের মাঝে একটা মোটা ধাতব তার ওর চামড়া ভেদ করে আটকে ছিল। সোহেল বুঝল বাঘটা ক্ষুধার্ত নয়, যন্ত্রণায় পাগল। সোহেল হঠাৎ তার পাইপটা মাটিতে ফেলে দিল। সে খালি হাতে বাঘের দিকে এগোতে লাগল। বাঘটা ভয়ঙ্কর গর্জন করে থাবা তুলল, কিন্তু সোহেলের মুখ থেকে কয়েক ইঞ্চি দূরে থামিয়ে দিল। সোহেল ভয় না পেয়ে হাত বাড়িয়ে বাঘের ঘাড়ে আটকে থাকা তারটা ধরল এবং সমস্ত শক্তি দিয়ে একটা জোরদার ঝটকা দিয়ে সেটা টেনে বের করে দিল। বাঘটা যন্ত্রণায় গর্জন করে পিছিয়ে গেল। খাঁচায় গভীর নীরবতা। ধীরে ধীরে বাঘের গর্জন কমল, তার যন্ত্রণাও কমছিল। সে শান্ত চোখে সোহেলের দিকে তাকাল, একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল, আর শাইনার দিকে না তাকিয়েই নিজের গুহায় চলে গেল। রেস্কিউ বক্স নিচে নামানো হল। সোহেল কাঁপা কাঁপা হাতে শাইনাকে বক্সে রাখল। বক্স উপরে যেতেই সে ক্লান্তি আর যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ল। কিছুক্ষণ পর চিড়িয়াখানার বাইরে মন্ত্রী দৌড়ে সোহেলের কাছে এলেন। তিনি একটা 1 কোটির চেক সোহেলের হাতে দিয়ে বললেন, তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস। সোহেল চেকটা নিল, কারণ তার মায়ের জীবন বাঁচাতে হবে। তারপর সে মন্ত্রীর কাছে গিয়ে শান্ত কিন্তু ভারী গলায় বলল, এই টাকাটা আমি নিচ্ছি মন্ত্রী সাহেব, কারণ আমার অসুস্থ মায়ের এটা প্রয়োজন। কিন্তু যোগ্যতা কি জিনিস সেটা আজ আল্লাহ দেখিয়ে দিয়েছেন। যখন বাঘ আপনার মেয়েকে মারতে যাচ্ছিল, তখন আপনার ক্ষমতা আর সম্পত্তি শুধু তামাশা দেখছিল। আপনি আমাদের মতো সাধারণ মানুষের পায়ে পড়ে জীবনের ভিক্ষে চেয়েছিলেন, আর মৃত্যুর মুখে ঝাঁক সেই ভিখারিই দিয়েছিল যাকে আপনার মেয়ে 10 টাকার ভিক্ষে দিতে চেয়েছিল। সোহেল শাইনার দিকে তাকাল। ম্যাডাম,
টাকা দিয়ে আপনি শুধু দামি কাপড় কিনতে পারেন, সাহস নয়। মন্ত্রীর মাথা লজ্জায় ঝুঁকে গেল। শাইনা কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনি আমার ভাই। সোহেল মাথা নাড়াল এবং রনির হাত ধরে হাসপাতালের দিকে রওনা দিল। পেছনে সেই শক্তিশালী মন্ত্রী তার গাড়ির পাশে একা দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। হাসপাতালে চেক ট্রান্সফার হল আর 1 কোটি টাকার ইনজেকশনটা এসে গেল। ডাক্তার ওষুধটা সোহেলের মায়ের শিরায় দিয়ে দিলেন। হঠাৎ মনিটরের লাইনটা একদম সোজা হয়ে গেল। একটা লম্বা সপাট শব্দ ঘরে প্রতিধ্বনিত হল। সোহেলের পায়ের তলার মাটি সরে গেল। সে কাঁচে কপাল ঠেকিয়ে দিল। এক অসহ্য নীরবতা, আর তারপর বিপ বিপ বিপ। মনিটরের সোজা লাইনে হঠাৎ একটা তীব্র উছাল এলো। হার্টবিট স্থিতিশীল হতে শুরু করল। ডাক্তার হেসে বললেন, উনি বেঁচে গেছেন, আপনি ওনাকে বাঁচিয়েছেন। বিছানায় শুয়ে থাকা মা ধীরে ধীরে চোখ খুললেন। মায়ের খোলা চোখ দেখে সোহেল মাটিতে বসে পড়ল। তার ঠোঁটে ছিল এক শান্তির হাসি। লোকে বলে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হল টাকা, কিন্তু তারা ভুলে যায় যে যখন একজন গরিব ছেলে তার মায়ের জন্য মৃত্যুর সাথে লড়তে যায়, তখন মৃত্যুকেও নিজের রাস্তা বদলাতে হয়। সেদিন সেই 16 বছরের ছেলেটা শুধু একটা বাঘকে নয়, সমাজের সেই অহংকারকেও হারিয়েছিল যা পোশাক দেখে মানুষের দাম নির্ধারণ করে। মাত্র ৩০০ টাকা হাতে নিয়ে মেয়েটা কেঁদে বলেছিল, সাইকেলটা সারাতে না পারলে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। এরপর নদিয়ার ওই সাধারণ সাইকেল মিস্ত্রি যা করলেন তা আপনার চোখে জল এনে দেবে। বন্ধুরা, এই সত্য ঘটনাটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার। সেখানে শান্তিপুর শহরের বাইরে রাস্তার ধারে টিনের চালওয়ালা একটি সাদামাটা দোকান ছিল। সেই দোকানে বসে থাকা এক সাধারণ যুবক সুমন গোটা এলাকায় সুমন দা নামই পরিচিত ছিল। বয়স ৩৫-এর কোঠায়, পোশাক সবসময় ধুলো আর মোবিলের দাগে ভরা, কিন্তু মুখে এমন এক প্রশান্তি যা দেখে যে কেউই তার সাথে কথা বলে মন হালকা করতে পারত। সেই দোকান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মেয়েদের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল। আশেপাশের ১০-১২টা গ্রামের মেয়েরা সেখানেই পড়তে আসত। গ্রামে বাসের সুবিধে না থাকায় বেশিরভাগ মেয়েই সাইকেলে করে স্কুলে যেত। সুমন রোজ ভোর ৫টায় ঘুম থেকে উঠত, স্নান সেরে ৬টার মধ্যে দোকান খুলে ফেলত, কারণ সে জানত ওই সময়েই মেয়েরা স্কুলের জন্য বের হয়। কারোর সাইকেলের টায়ারে হাওয়া কম, কারোর চেন আলগা হয়ে গেছে, আবার কারোর ব্রেক ঠিকমতো কাজ করছে না। সুমন কোনো বিরক্তি ছাড়াই সব সাইকেল ঠিক করে দিত। পয়সার কথা জিজ্ঞেস করলে বলতো, যা পারিস দিয়ে যাস। অনেক সময় মেয়েরা বলতো, দাদা এখন পয়সা নেই। সে হেসে উত্তর দিত, আগে পড়াশোনাটা কর, পয়সা পরে দিলেও চলবে। ধীরে ধীরে এই কথা গোটা এলাকায় ছড়িয়ে পড়ল যে রাস্তার ধারের সুমনদা কোনো মেয়েকে সাহায্যের জন্য ফিরিয়ে দেয় না। একদিন সকাল ৭টা নাগাদ এক শীর্ণকায় মেয়ে খুব পুরনো আর মরচে ধরা একটা সাইকেল ঠেলতে ঠেলতে তার দোকানে এসে পৌঁছালো। তার পোশাক পরিচ্ছন্ন হলেও বেশ পুরনো। সে নিচু স্বরে বলল, দাদা এই সাইকেলটা কি সারানো যাবে? সুমন সাইকেলটা ভালো করে দেখল। টায়ার ফেটে চৌচির, চেন জং ধরে শক্ত, প্যাডেল বেঁকে গেছে, ব্রেক প্রায় নেই বললেই চলে। সে মাথা নেড়ে বলল, অনেক খরচ পড়বে রে বোন, একটা নতুন নিয়ে নিলে ভালো হয়। মেয়েটি কাঁপা কাঁপা হাতে ৩০০ টাকা বের করে এগিয়ে দিয়ে বলল, আমার কাছে শুধু এটুকুই আছে, এটাও যদি ঠিক না হয় তাহলে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। সুমন প্রথমবার মেয়েটির চোখের দিকে তাকালো। সেখানে ভয় আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। সে জিজ্ঞেস করল, বাড়িতে আর কেউ নেই? মেয়েটির চোখ জলে ভরে এলো। মা নেই, বাবা বহুদিন ধরে অসুস্থ, স্কুলটা ছুটলে আমার পড়াশোনা আর হবে না, এই বলে সে কান্নায় ভেঙে পড়ল। তার চোখের জল দেখে সুমন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর হঠাৎ উঠে নিজের সাইকেলটা বাইরে বের করে আনল। এটা নিয়ে যা, এটা দিয়ে স্কুলে যাবি। মেয়েটি হতভম্ব হয়ে বলল, না দাদা, এটা তো আপনার, এখন থেকে তোর, পড়াশোনাটা এর চেয়ে অনেক বেশি জরুরি। মেয়েটি আবার পয়সা দিতে চাইল, কিন্তু সুমন হাত সরিয়ে নিল। পয়সাটা নিজের কাছে রাখ, অন্য কোনো কাজে লাগবে। মেয়েটি সাইকেলটা ধরে ঝুঁকে সুমনের পায়ে হাত দিয়ে প্রণাম করল। সুমন অপ্রস্তুত হয়ে বলল, আরে কি করছিস? মেয়েটি শুধু বলল, ঈশ্বর আপনার ভালো করুন দাদা। সেই দিনের পর থেকে সে রোজ স্কুলে যাওয়ার সময় আর ফেরার পথে সুমনকে নমস্কার করত। তার মুখে থাকত এক নির্মল হাসি। সুমনের ভেতরেও কিছু একটা বদলে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে তার এই সামান্য সাহায্য কারোর জীবন পাল্টে দিতে পারে। এর কিছুদিন পর আরও একটি মেয়েকে পায়ে হেঁটে স্কুলে যেতে দেখা গেল। জিজ্ঞেস করে জানা গেল তার সাইকেল ভেঙে গেছে আর বাড়ির লোকে নতুন কিনে দেওয়ার সামর্থ্য নেই। সুমন ভাঙাচোরার দোকান থেকে একটা পুরনো সাইকেল জোগাড় করল। 2 দিন ধরে খেটে সেটাকে নতুন করে তুলে মেয়েটিকে দিয়ে দিল।
এরপর যেন এটা একটা নিয়ম হয়ে দাঁড়াল। যেখানেই সে ভাঙা সাইকেল পেত, সস্তায় কিনে আনত, নিজের হাতে সারিয়ে তুলত আর দুস্থ ছাত্রীদের দিয়ে দিত। তার দোকানে সবসময় 2-3টে অতিরিক্ত সাইকেল দাঁড় করানো থাকত। মেয়েরা তাকে শুধু মিস্ত্রি নয়, নিজের বড় ভাই বলে মনে করতে শুরু করল। কেউ বাড়ির সমস্যার কথা বলত, কেউ পড়াশোনার অসুবিধার কথা, আবার কেউ বন্ধুদের সাথে মন কষাকষির কথা। সুমন মন দিয়ে শুনত আর নিজের সাধারণ বুদ্ধি দিয়ে সমাধান বাতলে দিত। অবাক করার মতো বিষয় হল, মেয়েরা তার কথা অক্ষরে অক্ষরে মেনেও নিত। ধীরে ধীরে তার দোকানটা মেয়েদের জন্য একটা নিরাপদ আশ্রয়ে পরিণত হল। দুপুরে স্কুল ছুটি হলে অনেক মেয়ে সেখানেই কিছুক্ষণ জিরিয়ে নিত, জল খেত বা সাইকেলে হাওয়া ভরে নিত। কেউ কেউ তো বাড়ি থেকে রান্না করা খাবারও তার জন্য নিয়ে আসত। সুমনের নিজের পরিবার বলে কেউ ছিল না। বাবা মা অনেক আগেই মারা গেছেন, বিয়েও করেনি। দোকানের পেছনে একটা ছোট ঘরে সে একাই থাকত। মেয়েদের এই আনাগোনায় তার একাকী জীবনে যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়েছিল। কিন্তু সমাজের সবাই এই বিষয়টা ভালো চোখে দেখেনি। আশেপাশের কিছু লোক ফিসফাস শুরু করল, এতগুলো মেয়ে রোজ ওর দোকানে কি করে? নিশ্চয়ই কোনো মতলব আছে। আজকালকার যা জামানা, যদিও অনেকেই তার প্রশংসাও করত, এই সব কথাই সুমন পাত্তা দিত না। তার কাছে শুধু একটাই জিনিস গুরুত্বপূর্ণ ছিল, কোনো মেয়ের পড়াশুনো যেন অর্থাভাবে থেমে না যায়। এরই মধ্যে একদিন এমন এক ঘটনা ঘটল যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল। দুপুরের সময় একটা ঝকঝকে গাড়ি এসে তার দোকানের সামনে থামল। গাড়ি থেকে এক ভদ্রলোক আর তার স্ত্রী নামলেন। তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। ভদ্রলোক বললেন, ভাই, পাংচারটা বানিয়ে দেবে? সুমন কাজে লেগে পড়ল। ঠিক সেই সময়ই মেয়েরা স্কুল থেকে ফিরছিল। নমস্কার সুমনদা, কেমন আছো দাদা? এই ধরনের সম্ভাষণে চারপাশ মুখরিত হয়ে উঠল। কিছু মেয়ে তো সাইকেল থামিয়ে তার পা ছুঁয়ে প্রণামও করতে লাগল। গাড়ির মালিক দম্পতি অবাক হয়ে সবটা দেখছিলেন। গাড়ির মালিক ভদ্রলোকটির নাম ছিল অলোক সান্যাল, শহরের এক বড় ব্যবসায়ী। পাংচার ঠিক হবার পর তিনি সুমনকে জিজ্ঞেস করলেন, ভাই, এই মেয়েরা তোমায় এত শ্রদ্ধা করে কেন? সুমন মৃদু হেসে পুরো ঘটনাটা খুলে বলল, কিভাবে সে পুরনো সাইকেল ঠিক করে মেয়েদের দেয় যাতে তাদের পড়াশুনো বন্ধ না হয়। সবটা শুনে অলোক সান্যাল আর তার স্ত্রীর চোখ ভিজে গেল। তিনি বললেন, তুমি যা করছো তা অনেক বড় মাপের কাজ। যাওয়ার আগে তিনি বলে গেলেন, কখনো কোনো সাহায্যের দরকার হলে আমাকে জানিও। এর 1 সপ্তাহ পর অলোক সান্যাল আবার এলেন। তবে এবার একা নন। তিনি সুমনের সাথে বসে কথা বললেন আর জিজ্ঞেস করলেন, তুমি এই মেয়েদের জন্য ভবিষ্যতে কি করতে চাও? সুমন প্রথমে ইতস্তত করলেও পরে বলল, স্যার, আমি চাই ওদের জন্য একটা কোচিং সেন্টারের ব্যবস্থা হোক। অনেকেই বিজ্ঞান নিয়ে পড়তে চায়, ডাক্তার বা নার্স হতে চায়, কিন্তু প্রাইভেট টিউশনের 700 টাকা দেওয়ার মতো অবস্থাও তাদের নেই। অলোক সান্যাল কিছু হিসেব করে বললেন, যদি আমরা একটা ছোট কোচিং সেন্টার শুরু করি। কিছুদিনের মধ্যেই দোকানের পাশে একটা খালি জমিতে ঘর তৈরি হল। 2 জন শিক্ষক রাখা হল আর ঘোষণা করা হল যে দুস্থ মেয়েদের জন্য বিনামূল্যে কোচিং করানো হবে। প্রথমে 20-25 জন ছাত্রী এলেও ধীরে ধীরে সংখ্যাটা 50 ছাড়িয়ে গেল। এই খবর পৌঁছাল ওই স্কুলের বিজ্ঞান শিক্ষিকা শিউলি সেনের কানে। ছাত্রীদের মধ্যে আকস্মিক উন্নতি দেখে তিনি অবাক হলেন। একদিন স্কুল শেষে তিনি সোজা ওই কোচিং সেন্টারে এসে হাজির হলেন। সুমন একজন শিক্ষিত দিদিমণিকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও দ্রুত একটা চেয়ার পরিষ্কার করে তাকে বসতে দিল। শিউলি ম্যাডাম পুরো সেন্টারটা ঘুরে দেখলেন, মেয়েদের সাথে কথা বললেন এবং সবটা বুঝতে পারলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, আপনি অনেক বড় একটা কাজ করেছেন। সেই দিনের পর থেকে শিউলি ম্যাডাম প্রায়ই সেন্টারে আসতে শুরু করলেন। ধীরে ধীরে তিনি রোজ আসতে লাগলেন এবং মেয়েদের পড়াতে সাহায্য করতে লাগলেন। ছাত্রীরাও তাকে সুমনের মতোই সম্মান করত। শিউলি ম্যাডাম অবাক হয়ে ভাবতেন, এত সাধারণ একজন মানুষের মধ্যে কোনো হীনমন্যতা নেই, আছে শুধু সততা আর অফুরন্ত মায়া। সময় গড়ানোর সাথে সাথে দুজনের মধ্যে এক বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠল। শিউলি ম্যাডামের নিজের জীবনও সুখের ছিল না। তার স্বামী একজন সরকারি অফিসার হলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল শীতল। স্বামীর রূঢ় ব্যবহারে তিনি মানসিকভাবে একা হয়ে পড়েছিলেন। সুমনের সরলতা আর সেবার মানসিকতা তার মন ছুঁয়ে গিয়েছিল। ধীরে ধীরে তিনি অনুভব করতে লাগলেন যে তিনি সুমনের জন্য অপেক্ষা করেন, তার কথা শুনলে শান্তি পান। অন্যদিকে সুমন তাকে সব সময় একজন সম্মানীয় শিক্ষিকা হিসেবেই দেখত। তার মনে কি চলছে তা বোঝার ক্ষমতা সুমনের ছিল না। এক সন্ধ্যায় যখন সেন্টার খালি হয়ে গিয়েছিল, শিউলি ম্যাডাম হঠাৎ জিজ্ঞেস করলেন, সুমনবাবু, যদি কোনো ভালো মনের মহিলা আপনার জীবনে আসতে চায়, আপনি কি তাকে গ্রহণ করবেন? সুমন হেসে বলল, না ম্যাডাম, আমার বয়স হয়ে গেছে, আর ভয় হয় আমার এই কাজে হয়তো বাধা পড়বে।
আর যদি সেই মহিলা নিজেই আপনার কাজে সাহায্য করতে চায়? সুমন অবাক হয়ে তার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না ম্যাডাম কি বলতে চাইছেন। শিউলি ম্যাডাম কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে অনেক সাহস জুটিয়ে ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন, যদি আমি বলি যে আমি আপনার পথচলার সঙ্গী হতে চাই? সুমন যেন পাথর হয়ে গেল। তার মনে হল সে ভুল শুনেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি ঠাট্টা করছেন। শিউলি ম্যাডামের চোখে ঠাট্টা ছিল না, ছিল সততা আর যন্ত্রণা। তিনি বললেন, আমি ঠাট্টা করছি না। আমি আপনার মতো একজন মানুষের সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চাই, যার হৃদয়টা এত বড়। তিনি তার অসুখী দাম্পত্য জীবনের কথাও খুলে বললেন। এই ঘটনার পর থেকে পরিস্থিতি বদলে গেল। শিউলি ম্যাডাম তার স্বামীকে ডিভোর্সের কথা জানালেন। স্বামী যখন আসল কারণ জানতে পারল, তখন সে ক্ষোভে ফেটে পড়ল। একজন সাধারণ সাইকেল মিস্ত্রির জন্য তার স্ত্রী তাকে ছেড়ে যেতে চায়, এটা সে মেনে নিতে পারল না। এরপরই শুরু হল ষড়যন্ত্র। সে টাকা দিয়ে লোক লাগিয়ে সুমনের নামে গুজব ছড়াতে শুরু করল। সুমন মেয়েদের সাথে অশালীন আচরণ করে, ওর উদ্দেশ্য ভালো নয়, এই ধরনের কথা এলাকায় ছড়িয়ে পড়ল। যারা একদিন প্রশংসা করত, তারাই এখন সন্দেহের চোখে দেখতে লাগল। কিছু অভিভাবক এসে সুমনকে হুমকিও দিয়ে গেল। সেন্টারে ছাত্রীদের সংখ্যা কমতে শুরু করল। সুমন মানসিকভাবে ভেঙে পড়ল। সে সারা রাত ঘুমোতে পারত না, ভাবত সে হয়তো সত্যিই কোনো ভুল করে ফেলেছে। শিউলি ম্যাডাম সবটা বুঝতে পারছিলেন। তিনি রুখে দাঁড়ালেন। তিনি স্কুল কর্তৃপক্ষ এবং কিছু প্রভাবশালী মানুষকে সত্যিটা জানালেন। যে মেয়েদের ভয় দেখিয়ে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল, তারাও সত্যিটা স্বীকার করল। ধীরে ধীরে সত্যিটা সামনে এলো এবং মানুষের ভুল ভাঙল। যারা সুমনকে ভুল বুঝেছিল, তারা লজ্জিত হল। এই ঘটনায় সুমন ভেতর থেকে ভেঙে গেলেও শিউলি ম্যাডামের সঙ্গ তাকে সাহস জুগিয়েছিল। শিউলি ম্যাডাম বলেছিলেন, আজ যদি আমি পিছিয়ে যাই, তাহলে সত্যের হার হবে। আপনি সারা জীবন সবার জন্যে লড়েছেন, আজ আপনার হয়ে আমি লড়ব। এই কথা শুনে সুমনের চোখে জল চলে এলো। সে প্রথমবার অনুভব করল যে তারও একজন নিজের মানুষ আছে। কিছুদিনের মধ্যেই পরিবেশ শান্ত হল। বদনামের জায়গায় সম্মান ফিরে এলো। একদিন সন্ধ্যায় শিউলি ম্যাডাম বললেন, এখন রাস্তা পরিষ্কার, সিদ্ধান্ত আপনার। সুমন এক দীর্ঘশ্বাস নিল। সে সারা জীবন অন্যের কথা ভেবেছে, নিজের জন্যে কখনো ভাবেনি। আজ প্রথমবার তার মনে হল তারও সুখী হওয়ার অধিকার আছে। সে ধীর স্বরে বলল, আপনি যদি সত্যি আমার সাথে থাকতে চান, আমি কখনো আপনাকে দুঃখ দেব না। কিছুদিন পর খুব সাধারণভাবেই তাদের বিয়ে হয়ে গেল। সেন্টারের মেয়েরা আর কিছু কাছের মানুষ ছাড়া আর কেউ ছিল না সেই অনুষ্ঠানে। বিয়ের পর তাদের জীবন আরও দায়িত্বময় হয়ে উঠল। তারা স্বামী স্ত্রীর থেকেও বেশি একজন সহযোদ্ধা হিসেবে কাজ করতে লাগল। অলোক সান্যালের সাহায্যে সেন্টারটা আরও বড় হল। একটা লাইব্রেরিও তৈরি হল। আজও সেই সেন্টার আর লাইব্রেরি চলছে। অনেক পুরনো ছাত্রী এখন ফিরে এসে নতুনদের পড়াচ্ছে। সুমন এখনও তার পুরনো দোকানটা ছাড়েনি। সকালে সাইকেল সারায় আর বিকেলে কচিকাচাদের মাঝে সময় কাটায়। তাদের দুজনের একটাই লক্ষ্য, কোনো মেয়ে যেন দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মানুষের মহত্ব তার টাকা বা পদমর্যাদায় নয়, তার হৃদয়ে থাকে। এক নিঃস্বার্থ সেবা আর চুন ভালোবাসা দিয়ে একজন সাধারণ মানুষও সমাজকে বদলে দিতে পারে। এখন আপনারাই বলুন, যদি সুমনদা সেদিন নিজের সাইকেলটা না দিত, যদি সে সমাজের ভয়ে পিছিয়ে যেত, আর যদি শিউলিদি সত্যের পাশে না দাঁড়াতেন, তাহলে কি এতগুলো মেয়ের জীবন বদলাতো? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। স্কুল ছুটি হয়েছে। সামনে গেটের বাইরে হালকা রোদ, চারদিকে ছাত্রছাত্রীদের কোলাহল। হলুদ রঙের স্কুল বাসটা ধীরে ধীরে স্টার্ট নিল। বাসের জানালার পাশে চুপচাপ বসেছিল এক ছেলে। তার নাম আরিফ। সে খুব বেশি কথা বলে না। জানালার বাইরে তাকিয়ে থাকতে তার ভালো লাগে, যেন পৃথিবীটা দূর থেকে দেখে। হঠাৎ এক মেয়ে বাসে উঠল। চারদিকে তাকিয়ে খালি সিট খুঁজছে। আরিফের পাশের সিটটা ফাঁকা। মেয়েটি নরম গলায় বলল, এই সিটটা খালি। আরিফ একটু চমকে উঠে তাকাল। হ্যাঁ, বসতে পারো কি? মেয়েটি হালকা হাসল। ধন্যবাদ। কিছুক্ষণ দুজনেই চুপ। বাস চলতে শুরু করল। মেয়েটি বলল, আমি মায়াগু। আমি আরিফ। ও আবার কিছুক্ষণ নীরবতা। মায়া জানালার বাইরে তাকিয়ে বলল, তুমি কি প্রতিদিন একাই বসো? আরিফ কাঁধ ঝাঁকাল। হুম, বেশিরভাগ দিন। কেন? জানি না, কথা বলতে ভালো লাগে না তেমন। মায়া হেসে বলল, এখন তো বলছো। আরিফও একটু হাসল। হ্যাঁ, বোধহয়। বাস একটা মোড় নিল। রাস্তায় গাছগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে।
মায়া আবার বলল, তুমি এমনভাবে বাইরে তাকিয়েছিলে মনে হচ্ছিল খুব কিছু ভাবছ গু। আরিফ ধীরে বলল, কখনো মনে হয় না? সবাই হাসছে, গল্প করছে, আর তুমি শুধু দূর থেকে দেখছ। মায়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর নরম গলায় বলল, হয়তো, কিন্তু হয়তো আমরা এখনও ঠিক মানুষটা পাইনি যার সাথে হাসতে পারব। আরিফ অবাক হয়ে তাকাল। হয়তো ঠিক বলেছ কি? মায়া মুচকি হাসল। আর তুমি খুব বেশি ভাবো। এত সহজে বুঝলে? তোমার চোখ বলছে গু। দুজনেই হেসে ফেল। হঠাৎ বাসটা একটু ঝাঁকুনি দিল। তাদের কাঁধ হালকা ছুঁয়ে গেল। দুজনেই একটু লজ্জা পেল। মায়া বলল, তোমাকে কি সুখী করে? আরিফ কিছুক্ষণ ভেবে বলল, বৃষ্টি, গান, শান্ত বিকেল, আর